আসসালামু আলাইকুম। দেখো, আজ আমি তোমাদের যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রতিরোধ ও বিদ্রোহ, বৈশিষ্ট্য ও বিশ্লেষণ। ঠিক আছে, তো এই চ্যাপ্টার থেকে কি কি শর্ট কোশ্চেন হতে পারে দেখো, তাই নিয়ে আজ আলোচনা করব। তো প্রথমেই বলি, আমরা যখন এটা পড়েছিলাম এই চ্যাপ্টারটা, তখন জেনেছিলাম যে পলাশী যুদ্ধের পর থেকে 19 শতকের শেষ ভাগ পর্যন্ত ব্রিটিশ শাসক ও জমিদার মহাজন শ্রেণী কৃষক, শ্রমিক, কারিগর প্রমুখের উপর শোষণ ও অত্যাচার চালায়। 1793 খ্রিস্টাব্দে যে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তিত হয়েছিল, তো সেই চিরস্থায়ী বন্দোবস্তের প্রভাবে নবশিষ্ট জমিদারদের হাতে কৃষকের দুর্দশা চরমে ওঠে। তার পাশাপাশি ব্রিটিশ সরকার অরণ্য আইন পাশ করে আদিবাসীদের স্বাভাবিক অরণ্যের অধিকারকে ধ্বংস করে। এর ফলে আমরা দেখতে পাই যে আদিবাসী ও কৃষক সম্প্রদায় ক্ষুব্ধ হয়ে ব্রিটিশ সরকার ও জমিদার শ্রেণীর বিরুদ্ধে বিভিন্ন আন্দোলন গড়ে তোলেন। তো দেখো, এই বিভিন্ন আদিবাসী ও কৃষক বিদ্রোহ যেগুলি ঘটেছিল এই উপনিবেশিক ভারতে, তো সেইগুলোর ক্ষেত্রে আমরা যেমন জেনেছিলাম যে চুয়ার বিদ্রোহ, কোল বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ, মুন্ডা বিদ্রোহ, ভিল বিদ্রোহ, সন্ন্যাসী ফকির বিদ্রোহ, নীল বিদ্রোহ এবং মুসলিমদের দ্বারা প্রচালিত যে আন্দোলন ওহাবি আন্দোলন ও ফরাজি আন্দোলন সম্পর্কে আমরা জেনেছিলাম, তাই তো। তো দেখো, এখান থেকেই কি কি কোশ্চেন হতে পারে। ঠিক আছে, তো সবার প্রথমেই বলি যেটা, সেটা হচ্ছে যে প্রথমে কোশ্চেন হতে পারে যে সরকার অরণ্য সংরক্ষণের অজুহাতে কি তৈরি করে। তখন বলবে যে অরণ্য আইন। সরকারের অরণ্য আইনের ফলে আঘাতপ্রাপ্ত হয়েছিল কারা? না, আদিবাসীদের জীবন আর জীবিকা। সরকার ফরেস্ট চার্টার প্রবর্তন করেন কবে? না, সরকার ফরেস্ট চার্টার প্রবর্তন করেছিলেন 1855 খ্রিস্টাব্দে। মনে রাখবে, 1855 খ্রিস্টাব্দে। ঠিক আছে, তো খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার কর্তৃক বন বিভাগ স্থাপিত হয়, তাহলে বলবে 1864 খ্রিস্টাব্দে। ঠিক আছে, 1864 খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার কর্তৃক বন বিভাগ স্থাপিত হচ্ছে। এরপর যদি বলা হয় প্রথম অরণ্য আইন কবে পাশ হয়, তাহলে কি বলবে? প্রথম অরণ্য আইন পাশ হচ্ছে 1865 খ্রিস্টাব্দে। মনে রাখবে, প্রথম অরণ্য আইন পাশ হচ্ছে 1865 খ্রিস্টাব্দে। ঠিক আছে, আর দ্বিতীয় অরণ্য আইন পাশ হচ্ছে 1878 খ্রিস্টাব্দে। হলো। এরপর যদি বলা হয় যে বাংলায় সংগঠিত প্রথম আদিবাসী কৃষক বিদ্রোহ কোনটি? বাংলায় সংগঠিত প্রথম আদিবাসী কৃষক বিদ্রোহ। তাহলে কি বললাম যে বাংলায় সংগঠিত প্রথম আদিবাসী কৃষক বিদ্রোহ হচ্ছে চুয়ার বিদ্রোহ। ঠিক আছে, এটা মনে রাখবে। এরপরে
দেখো আর কি কি কোশ্চেন এখান থেকে হতে পারে, যেমন যদি বলা হয় জগন্নাথ ধল বা সিংহ কে ছিলেন, তাহলে বলবে ঘাটশিলায় ধলপুরের রাজা। প্রথম পর্বের চুয়ার বিদ্রোহ কবে হয়, তাহলে প্রথম পর্বের চুয়ার বিদ্রোহ যেটা হয়েছিল সেটা হচ্ছে 1768 থেকে 1769 খ্রিস্টাব্দ পর্যন্ত। আর প্রথম পর্বের চুয়ার বিদ্রোহের নেতৃত্ব দেন কে, তাহলে বলবে যে ঘাটশিলার জমিদার বা ধলভূমের রাজা জগন্নাথ ধল বা সিংহ। যদি বলা হয় গোবর্ধন দিকপতি ও লাল সিং কোন বিদ্রোহের নেতা ছিলেন, তাহলে বলবে চুয়ার বিদ্রোহের। আর দ্বিতীয় পর্বের চুয়ার বিদ্রোহ কবে অনুষ্ঠিত হয়েছিল, তাহলে বলবে 1798 থেকে 1799। যদি বলা হয় দ্বিতীয় পর্বের যে চুয়ার বিদ্রোহ সেই বিদ্রোহে কে নেতৃত্ব দেন, তাহলে বলবে বাঁকুড়া রায়পুরের জমিদার যার নাম হচ্ছে দুর্জন সিং, বা ঘুরিয়েও কোশ্চেন হতে পারে যে দুর্জন সিং কোন বিদ্রোহে নেতৃত্ব দিয়েছিলেন, তাহলে দ্বিতীয় পর্বে যে চুয়ার বিদ্রোহ হয়েছিল সেই চুয়ার বিদ্রোহে নেতৃত্ব দিয়েছিলেন হচ্ছে তোমার এই দুর্জন সিং। আবার রানী শিরোমণি ইনিও কিন্তু এই দ্বিতীয় পর্বের চুয়ার বিদ্রোহে নেতৃত্ব দিয়েছিলেন। যদি বলা হয় মেদিনীপুরের লক্ষ্মীবাই নামে কে পরিচিত ছিলেন, তাহলে বলবে রানী শিরোমণি। ঠিক আছে, এটা মনে রাখবে। আর যদি বলা হয় ভবানী পাঠক কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিলেন, তাহলে বলবে ভবানী পাঠক যুক্ত ছিলেন সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের সঙ্গে। ঠিক আছে, আবার যদি বলা হয় পাগলপন্থী আন্দোলনের নেতা কে ছিলেন, তাহলে বলবে টিপু সাউ। যদি বলা হয় তিতুমিরের যারা অনুগামী ছিলেন তাদেরকে কি বলা হতো, তিতুমিরে যারা অনুগামী ছিলেন তাদেরকে বলা হতো হেদায়তি। মনে রাখবে, তিতুমিরে যারা অনুগামী ছিলেন। তিতুমিরে যারা অনুগামী ছিলেন তাদেরকে কি বলা হতো, হেদায়তি। ঠিক আছে, তারপরে যদি বলা হয় ভিল বিদ্রোহ, ভিল বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন এমন একজনের নাম লেখো, তাহলে বলবে যে চিল নায়ক। ঠিক আছে, শিওরাম এরা হবে। আবার ঘুরেও কোশ্চেন হতে পারে যে চিল নায়ক কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিলেন, তাহলে বলবে যে ভিল বিদ্রোহের সঙ্গে। যদি বলা হয় কোল উপজাতি, কোল উপজাতিদের বাসস্থান ছিল কোথায়, তাহলে বলবে ছোটনাগপুর অঞ্চলে। কোলদের গোষ্ঠীপতি যে তাকে কি বলা হতো, তাহলে বলবে মানকি। কোলদের যে গোষ্ঠীপতি তাকে বলা হতো মানকি। ঠিক আছে, যেমন কোল বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন এমন দুইজনের নাম, যেমন বুদ্ধ ভগত, জোয়া ভগত। ঠিক আছে, এবার যদি বলা হয় যে দক্ষিণ পশ্চিম সীমান্ত আইন গঠিত হয়েছিল কবে, এটা মনে রাখবে 1834 খ্রিস্টাব্দে, দক্ষিণ পশ্চিম সীমান্ত আইন। ঠিক আছে, এই দক্ষিণ পশ্চিম সীমান্ত আইন যেটা, সেটা হচ্ছে 1834 খ্রিস্টাব্দে, সালটা মনে রাখবে 1834 খ্রিস্টাব্দে।
ঠিক আছে। আর এটি কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত, তাহলে বলবে কোল বিদ্রোহের সঙ্গে। তার মানে এই দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি নামে একটা পৃথক ভূখণ্ড নির্দিষ্ট করে দেওয়া হয়েছিল। কাদের জন্য, তাহলে সেটা হবে কোলদের জন্য। ঠিক আছে। এরপরে দেখো যেমন যদি বলা হয় যে সাঁওতাল বিদ্রোহ শুরু হয়েছিল কবে, তাহলে বলবে 1855 খ্রিস্টাব্দে 30শে জুন। কোথায় শুরু হয়েছিল, ভাগনাডিঘি মাঠে। কাদের নেতৃত্বে, সিধু ও কানুর নেতৃত্বে। ঠিক আছে। এরপরে যদি বলা হয় যে এই হুল, হুল কথার অর্থ কি, তাহলে বলবে বিদ্রোহ। আর যদি বলা হয় যে এই সাঁওতালরা যে অঞ্চলে বসতি স্থাপন করেছিল সেই অঞ্চলটার কি নাম দিয়েছিল, সেই অঞ্চলটার নাম দিয়েছিল দামিনী কোহ। ঠিক আছে। আর এই দামিনী কোহ কথার অর্থ হচ্ছে পাহাড়ের প্রান্তদেশ, মনে রাখবে। আর যদি বলা হয় সাঁওতাল বিদ্রোহের সময় ভারতের গভর্নর কে ছিলেন, তাহলে বলবে সাঁওতাল বিদ্রোহের সময় ভারতের যিনি বড়লাট ছিলেন, সাঁওতাল বিদ্রোহের সময় ভারতের যিনি বড়লাট ছিলেন তিনি হচ্ছেন লর্ড ডালহৌসি। আর একটা এখানে মনে রাখবে যে নীল বিদ্রোহের সময় ভারতে যিনি বড়লাট ছিলেন তিনি হচ্ছেন লর্ড ক্যানিং। ঠিক আছে, গুলিয়ে ফেলবে না। আর যদি বলা হয় দিকু শব্দের অর্থ কি, তাহলে বলবে বহিরাগত। বিরসা মুন্ডা কে ছিলেন, তাহলে বলবে মুন্ডা বিদ্রোহের একজন বিখ্যাত নেতা। ঠিক আছে। আর যদি বলা হয় এই মুন্ডা বিদ্রোহের আরেক নাম কি ছিল, তখন বলবে উলগুলান। এই বিরসা মুন্ডার উপাস্য দেবতা কি ছিল, তাহলে বলবে যে সূর্য। ঠিক আছে। দেখো যদি বলা হয় যে মুন্ডা বিদ্রোহ শুরু হয়েছিল, তাহলে বলবে 1899 খ্রিস্টাব্দে। আর যদি মুন্ডা বিদ্রোহের সময়সীমা বলা হয় তাহলে বলবে 1899 থেকে 1900 খ্রিস্টাব্দ। যদি সাঁওতাল বিদ্রোহের সময়সীমা বলা হয় তাহলে বলবে যে 1855 থেকে 1856 খ্রিস্টাব্দ। যদি নীল বিদ্রোহের সময়সীমা বলে তাহলে বলবে 1859 থেকে 1860 খ্রিস্টাব্দ। ঠিক আছে। যদি বলা হয় সুই মুন্ডা কোন বিদ্রোহে নেতৃত্ব দিয়েছিলেন, তাহলে বলবে কোল বিদ্রোহে। ঠিক আছে। দেখো যদি বলা হয় নীল বিদ্রোহের প্রধান দুইজন নেতার নাম লেখো, তাহলে বলবে দিগম্বর বিশ্বাস আর বিষ্ণুচরণ বিশ্বাস। যদি বলা হয় যে নীল বিদ্রোহের যে ছবি সেটা ফুটে উঠেছে কোন নাটকে, তাহলে বলবে নীল দর্পণ নাটকে। ঠিক আছে। দেখো যদি বলা হয় যে ভারতের কোন বড়লাট এই সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের নামকরণ করেন, তাহলে বলবে যে লর্ড ওয়ারেন হেস্টিং। আর বঙ্কিমচন্দ্রের যে উপন্যাসে সন্ন্যাসী বিদ্রোহের উল্লেখ আছে সেই উপন্যাসটির নাম হচ্ছে আনন্দমঠ, মনে রাখবে। আর সন্ন্যাসী ফকির বিদ্রোহের সূচনা হয়েছিল 1763 খ্রিস্টাব্দে। আর যদি বলা হয় যে হিন্দুস্তানের যাযাবর পেশাদার ডাকাতদের উপদ্রব বলা হয় কোন বিদ্রোহকে, তাহলে বলবে সন্ন্যাসী ও ফকির বিদ্রোহকে।
এবারে দেখো, রংপুরের যে কৃষক বিদ্রোহ সেটা শুরু হয়েছিল 1783 খ্রিস্টাব্দে। আর রংপুরের যে কৃষক বিদ্রোহ হয়েছিল সেই কৃষক বিদ্রোহের সঙ্গে জড়িত ছিলেন কে না বলবে নুরুল উদ্দিন। ঠিক আছে, যদি বলা হয় দেবী সিংহ কে ছিলেন তাহলে বলবে রংপুরের অত্যাচারী এজারাদার ছিলেন দেবী সিংহ। দেখো, যদি বলা হয় চাইবাসার যুদ্ধ, এটা মনে রাখবে। ঠিক আছে, চাইবাসার যুদ্ধ, এই চাইবাসার যুদ্ধ হয়েছিল কোলদের সঙ্গে ইংরেজদের। কাদের সঙ্গে বললাম? কোলদের সঙ্গে ইংরেজদের। ঠিক আছে, আর এটি হয়েছিল 1820 থেকে 21 খ্রিস্টাব্দে। 1820 থেকে 21 খ্রিস্টাব্দে, মনে রাখবে। ঠিক আছে, দেখো আর কি কোশ্চেন এখান থেকে হতে পারে। যেমন আমি তো আগেই বললাম যে সাঁওতাল বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন সিধু কানহু। ঠিক আছে, এবার যদি বলা হয় যে সাঁওতালদের জন্য সরকার যে বাসভূমি নির্দিষ্ট করে দিয়েছিল, তো সেটা কি নামে পরিচিত ছিল? সেটা পরিচিত ছিল সাঁওতাল পরগনা নামে। ঠিক আছে, এটা মনে রাখবে। তারপরে যদি বলা হয় যে পাবনার যে কৃষক বিদ্রোহ সেটা অনুষ্ঠিত হয়েছিল কবে, তাহলে বলবে 1870 খ্রিস্টাব্দে। তারপরে খুঁটকাটি প্রথা, এই খুঁটকাটি প্রথা যে বিদ্রোহের সঙ্গে সম্পর্কযুক্ত ছিল সেই বিদ্রোহটার নাম কি, তাহলে বলবে মুন্ডা বিদ্রোহ। তারপরে বলা হলো যে এই যে মুন্ডা, মুন্ডা কথার অর্থ কি? মুন্ডা কথার অর্থ হচ্ছে মোড়ল, মনে রাখবে। মুন্ডা কথার অর্থ হচ্ছে মোড়ল। আর উলগুলাম কথার অর্থ হচ্ছে ভয়ঙ্কর বিশৃঙ্খলা। বাংলার বিশ্বে ডাকাত নামে পরিচিত ছিলেন বিশ্বনাথ সর্দার, মনে রাখবে। আর বাংলার নানা সাহেব নামে পরিচিত ছিলেন কে? তাহলে বলবে যে বাংলার নানা সাহেব নামে পরিচিত ছিলেন রামরতন মল্লিক। ঠিক আছে, এরপরে দেখো, এরপরে যদি বলা হয় একটা বিখ্যাত গ্রন্থ দ্য ব্লু মিউনিটি, এই গ্রন্থের লেখক কে ছিলেন তাহলে বলবে ব্লেয়ার কিং। এটা খুব ভালো করে মনে রাখবে। এই কোশ্চেনটা আমি তোমাদের আগেই বললাম, তাও আরেকবার বলছি, এটা ভালো করে মনে রাখবে যে কোলদের বাসস্থানের জন্য যে নতুন প্রদেশ গঠন করা হয়েছিল, হ্যাঁ নতুন যে প্রদেশ বা ভূখণ্ড, তো সেটার নাম কি ছিল? আমি একটু আগেই বললাম, দেখো বোর্ডের দিকে তাকাও, দেখতে পাবে আমি লিখেছি দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি। ঠিক আছে, এটা মনে রাখবে। এরপরে যদি বলা হয় যে কালু প্রামাণিক কোন বিদ্রোহের নেতা ছিলেন? সাঁওতাল বিদ্রোহের নেতা। সেই জন্য তোমাদেরকে প্রত্যেকটা বিদ্রোহের নেতাদের নাম মনে রাখতে হবে। তার কারণ হচ্ছে যে কোনো একজনের নাম দিয়ে তোমাদেরকে জিজ্ঞেস করা হতে পারে যে এটা কোন বিদ্রোহের নেতা ছিলেন ইনি। ঠিক আছে, সেই জন্য প্রত্যেকটা বিদ্রোহের নেতাদের নামকে তোমাদেরকে ভালোভাবে মনে রাখতে হবে। বুঝতে পারলে কি বললাম? যদি বলা হয় যে খুঁটকাটি কথার অর্থ কি, তাহলে কি বলবে? এটা বলবে যে জমির উপর যৌথ মালিকানা। ঠিক আছে,
দেখো, সন্ন্যাসী আর ফকির বিদ্রোহ যদি সময়সীমা বলা হয় তাহলে বলবে যে 1763 থেকে 1800 খ্রিস্টাব্দ পর্যন্ত। যদি সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের দুইজন নেতার নাম বলে তাহলে কি বলবে? একজনের নাম যেমন ভবানী পাঠক, তো আরেকজনের নাম হচ্ছে মজনু শাহ। ঠিক আছে, তাছাড়াও দেবী চৌধুরানীর নামও বলতে পারো, কারণ দেবী চৌধুরানীও সন্ন্যাসী ফকির বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিলেন। ঠিক আছে, দেখো পাবনার যে কৃষক বিদ্রোহ, এটা আমি একটু আগেই বললাম, মূল নেতা ছিলেন ঈশান চন্দ্র রায়। আর যদি বলা হয় এই পাবনার কৃষক বিদ্রোহের সময় বিদ্রোহী রাজা নামে কি পরিচিত ছিলেন তাহলে বলবে ঈশান চন্দ্র রায়। ঠিক আছে, দেখো আমি একটু আগেই বললাম যে বাংলার নানা সাহেব নামে পরিচিত ছিলেন রামরতন মল্লিক। যদি বলা হয় যে বাংলার ওয়ার্ড টাইলার নামে কারা পরিচিত ছিলেন তাহলে বলবে বিষ্ণুচরণ বিশ্বাস আর দিগম্বর বিশ্বাস। ঠিক আছে, দেখো এখানেই আরো কয়েকটা কোশ্চেন হয় যেগুলো তোমরা জানো, তোমাদের আমি আগে আলোচনা করেছি, অনেকবার আলোচনা করেছি, তো তাও আরেকবার বলছি। দেখো, যেমন হিন্দু পেট্রোল পত্রিকার সম্পাদক কে ছিলেন? হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়। নীল দর্পণ নাটকটি ইংরেজিতে কে অনুবাদ করেন? মাইকেল মধুসূদন দত্ত। নীল কমিশন কবে গঠিত হয়? 1860 খ্রিস্টাব্দে, তাই তো? কোন পত্রিকায় নীল বিদ্রোহকে প্রথম বিপ্লব বলা হয়েছিল? তাহলে বলবে অমৃতবাজার পত্রিকা। ঠিক আছে, দেখো এরপর যদি বলা হয় যে ওহাবিকতার অর্থ কি তাহলে বলবে নবজাগরণ। ফরাজিকতার অর্থ কি? তাহলে ইসলাম নির্দিষ্ট বাধ্যতামূলক কর্তব্য। এগুলো অনেকবার তোমাদেরকে বলেছি। তারপর দেখো, যদি বলা হয় যে এই যে ওহাবি আন্দোলন আব্দুল ওহাবের নেতৃত্বে আরবে প্রথম শুরু হয়েছিল, তাই তো? সেই জন্য এটাকে বলা হচ্ছে ওহাবি আন্দোলন। আর এটা তোমার ভারতে ওহাবি আন্দোলনের সূচনা করেছিলেন শাহ ওয়ালিউল্লাহ। আর ভারতে যদি ওহাবি আন্দোলনের প্রকৃত প্রবর্তক বলা হয় তাহলে বলবে সৈয়দ আহমদ। আর যদি বাংলায় বলা হয় ওহাবি আন্দোলনের তাহলে বলবে তিতুমির, তাই তো? যার প্রকৃত নাম হচ্ছে মীর নিসার আলী। আর এই ওহাবি আন্দোলনের প্রকৃত নাম হচ্ছে তোমার তারিকা-ই মোহাম্মদিয়া। ঠিক আছে, যার অর্থ হচ্ছে মোহাম্মদ প্রদর্শিত পথ, মনে রাখবে। যদি বলা হয় ফরাজি আন্দোলনের প্রবর্তক কে ছিলেন তাহলে বলবে হাজী শরীয়তুল্লাহ। ফরাজি আন্দোলনের দুইটা নেতার নাম তাহলে হাজী শরীয়তুল্লাহ, মোহাম্মদ মহসিন, তাই তো? মোহাম্মদ মহসিনকে আমরা কি নামে চিনি? দুদু মিয়া নামে। ঠিক আছে, দেখো আমি একটু আগেই বললাম যদি ওয়াহাবি আন্দোলনের সূত্রপাত হয়েছিল কোথায় তাহলে কি বলবে? আরবে। আর কার নাম অনুসারে হয়েছিল? আমি বললাম আব্দুল ওহাব, তাই তো? বাঁশের কেল্লাকে তৈরি করেন তিতুমির। তারপরে এখানে একটা কথা মনে রাখবে, দাদন। দাদন কথার অর্থ কি? অগ্রিম অর্থ। তিতুমিরের সেনাপতি কে ছিলেন? গোলাম মাসুম, মনে রাখবে। ঠিক আছে, তিতুমিরের সেনাপতি ছিলেন গোলাম মাসুম। আর একটা কোশ্চেন এখান থেকে হয়, যেটা হচ্ছে তোমার যে এই প্রধানমন্ত্রী কে ছিলেন? মঈনুদ্দিন। ঠিক আছে, এটা মনে রাখবে। নারকেল বেরিয়ায় যেটা হয়েছিল সেটাকে, বারাসাতে যেটা হয়েছিল সেটাকে আমরা কি বলে থাকি? বারাসাত বিদ্রোহ। আর একটা হচ্ছে কোশ্চেন যেটা, সেটা হচ্ছে যে যদি বলা হয় যে তিতুমির এই ইংরেজদের বিরুদ্ধে যখন লড়াই করছিলেন তখন ভারতের বড়লাট কে ছিলেন? মনে রাখবে, লর্ড উইলিয়াম বেন্টিং।
ঠিক আছে, এটা মনে রাখবে। আর যদি বলা হয় যে হাজি শরীয়তুল্লাহর পর বাংলায় ফরাজি আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন কে? মোহাম্মদ মহসিন, তাই তো, যাকে আমরা দুদু মিয়া নামে চিনি। তো জমি আল্লাহর দান, এই উক্তিটি ছিল এই দুদু মিয়ার, মনে রাখবে। দেখো, যদি বলা হয় যে কি উদ্দেশ্য নিয়ে ওহাবি আন্দোলনের সূত্রপাত হয়েছিল, তাহলে বলবে যে ইসলাম ধর্মের শুদ্ধিকরণের উদ্দেশ্যে। ঠিক আছে। আর একটা কোশ্চেন আছে এখানে, এটা খুব ইম্পর্টেন্ট, ভালো করে মনে রাখবে। বালাকোটের যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল? ঠিক আছে, যদি বলা হয় বালাকোটের যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল, তাহলে কি বলবে দেখো, তাহলে বলবে যে 1831 খ্রিস্টাব্দে। ঠিক আছে, এবং এটা হয়েছে শিখ বাহিনী ও সৈয়দ আহমদের ওহাবি বাহিনীর সঙ্গে, মনে রাখবে। আর যদি বলা হয় কোন যুদ্ধে সৈয়দ আহমদের মৃত্যু হয়, তাহলে বলবে বালাকোটের যুদ্ধে। ঠিক আছে, এখানেতে আর দুটো জিনিস মনে রাখবে, দারুল হার্ব আর দারুল ইসলাম। অনেকবার বলেছি, দারুল হার্ব মানে হচ্ছে শত্রু দেশ বা বিধর্মী দেশ, আর দারুল ইসলাম মানে হচ্ছে ইসলামের পবিত্র দেশ। ঠিক আছে, তো দেখো আমি যেভাবে শর্ট কোশ্চেন গুলো নিয়ে আজ আলোচনা করলাম, তোমরা এভাবে পড়বে। ঠিক আছে, তোমাদের টেক্সট বইটা ভালো করে পড়ো। ঠিক আছে, আর তার পাশাপাশি অবশ্যই টেস্ট পেপার কোশ্চেন ব্যাংক পড়বে, সব কোশ্চেন। আর প্রবলেম হলে আমাকে বলো। ঠিক আছে, আর অবশ্যই টেক্সট বইটা নিখুঁতভাবে পড়ো। তো আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।